বিনিয়োগের ডায়েরি। বিনিয়োগের ডায়েরি পায়ে পায়ে এগিয়ে চলেছে, অনেকগুলো 25খানা এপিসোড কিন্তু শেষ করে ফেলেছি। ভাবতে পারা যায়নি যে 25খানা গল্প সুন্দর করে সাধারণ মানুষদেরকে বোঝাতে পারবো, সাধারণ যারা এসছে প্রথম তাদেরকে বোঝাতে পারবো গল্পের আকারে, ছবি দিয়ে। বেশ কষ্টসাধ্য কাজ ছিল যাদের পক্ষে, যারা ফান্ডামেন্টাল নিয়ে রয়েছে, ফাইন্যান্স নিয়ে রয়েছে, তাদের পক্ষে এআই দিয়ে ছবি তৈরি করে সেসব ছবির সঙ্গে সাউন্ড দিয়ে, সে তার সঙ্গে সমস্ত ব্যাকগ্রাউন্ড দিয়ে সেই জিনিস তৈরি করা ছিল খুব চাপের ব্যাপার। কিন্তু সেই অসাধ্য সাধন করার চেষ্টাও অল্প অল্প বিস্তর করে চলেছি, জানি না কতটুকু পেরেছি। কিন্তু এটা ঘটনা যে বিনিয়োগের ডায়েরি কিন্তু এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতে। আজকে আবার একটা নতুন গল্প নিয়ে কিন্তু এই বিনিয়োগের ডায়েরি। বিনিয়োগের ডায়েরির আজকে যে গল্পটার কথা বলবো সেটা খুব সাধারণ গল্প, কিন্তু অতীত জীবনের 26-27 বছর ধরে সমস্ত ইনভেস্টমেন্ট রিলেটেড যে সমস্ত গল্পগুলো, যে ঘটনাগুলো ঘটে গেছে, তারই একটা একটা করে ঘটনাগুলোকে নিয়ে একটা মুক্তোর আকারে তৈরি করা, মুক্তোর মালার আকারে তৈরি করা। যে বক্তব্যটা রাখার আজকে রয়েছে সেটা হচ্ছে আমাদের এক ক্লায়েন্টের কথা নিয়ে বলবো। সেই ক্লায়েন্টের কথা বলছি। সেই ক্লায়েন্টটা প্রথম আমার এখানে এসেছিলেন এবং আসার পরে যোগাযোগ হলো এবং ইনভেস্টমেন্টের কাজ শুরু করলেন। ইনভেস্টমেন্ট প্রথম শুরু হলো এবং অনেক উৎসাহ ছিল তার মধ্যে। আমার সেটা দেখে খুব ভালো লেগেছিল। অল্প বয়স, বাঙালিদের মধ্যে সে সময় এত ইনভেস্টমেন্টের উৎসাহ আমি খুব কম দেখেছি। কিন্তু সেই ঘটনাটা পাল্টে যে যাবে এভাবে, সেটা কিন্তু কেউ আমরা ভাবিনি। একটা এমনই পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তিক্ততা তৈরি হয়েছিল পরের দিকে, যেটা আহ, আমার সঙ্গে ওনার দূরত্ব তৈরি করেছিল। আজ জানি না উনি কোথায় আছেন, কিভাবে আছেন, কি করছেন। গোড়াটা ঘটনাটা একটু খুলে বলা দরকার। বহু বছর আগে, সাল মনে নেই, প্রথম দিকের ঘটনা বলবো। সে সময় আমি যখন শুরু করেছি, মানে একেবারে প্রথম দিকে, তখন আমি অনেক কিছু জানার ছিল না। অ্যানুয়াল রিপোর্টটা শুধু পড়তে পারতাম, চেষ্টা করতাম পড়ার, পুরোটাও যে হতো তাও নয়। তার সঙ্গে সঙ্গে নিজের ইনভেস্টমেন্ট শুরু করেছিলাম অল্প বিস্তর। তখন টিউশনি দিয়ে কাজ হয়েছিল শুধু আমার, শুধু টিউশনি পড়াতাম সামান্য। তখনকার দিনে বুঝতেই পারছো, 200 টাকা করে, 250 টাকা করে টিউশনি দিতে পড়াতাম। একটাই টিউশনি ছিল, সবেধন নীলমণি। তার সঙ্গে সঙ্গে ইনভেস্টমেন্টের কাজ চলতো। তার সঙ্গে সঙ্গে তখন সবে বেরিয়েছি কলেজ থেকে, এবং যেটা দরকার হাত খরচা, এবং যেটা দরকার ছিল সেটা হচ্ছে নিজের বইপত্র কেনার জন্য। কারণ এখানে কিন্তু বই বলতে খুব দামি দামি বই, সেগুলো আমাকে হয়তো 2 মাস 3 মাসের পয়সা জমিয়ে একটা বই কিনতে হতো। কিন্তু সেসব চলতো, সেটা তো ঘটনা নয়। এই করতে করতে যাকে পড়াতাম ওনারই কোনো আত্মীয়, যখন আমি এই ইনভেস্টমেন্টের বই ওনার ছেলেটাকে পড়াচ্ছি, বাচ্চাটাকে, তো নিজেও সঙ্গে সঙ্গে ওকে পড়া দিয়ে নিজে পড়ছি, কোনো না কোনোভাবে জানতে পেরেছিলেন এবং আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। তখন চেম্বার টেম্বার কিছুই ছিল না, কিছুই না, কিন্তু ওখানেই আমার সঙ্গে আলাপ হয়েছিল এবং ওনাকে উনি জানতে চেয়েছিলেন। আমি বলছিলাম একটা অ্যানালাইসিস করে জানাবো, এবং ওনাকে 2-3টে স্টক বলে দিয়েছিলাম সে সময়। এবং আমার মনে আছে এই ঘটনাটা, যে বলার পরে উনি উৎসাহের সঙ্গে কিনেছিলেন। এবং তখন শেয়ার খান বলে একটা ছিল, এখনো আছে বোধহয়, ব্রোকার। কিন্তু তারা এই জিরোধা, আপস্টক, এদের এইসব ডিসকাউন্ট ব্রোকার ছিল না, তারা ফুল টাইম ব্রোকার, ভালো টাকা ওরা নিত। ও অ্যাকাউন্ট খুলেছিলেন এবং সেখানে শুরু করেছিলেন উৎসাহ দেখিয়ে। উৎসাহটা বেশ চলছিল, কিছুটা পড়েছিল। যখন পড়েছিল কিছুটা, আমার কাছে ছুটে এসে বলেছিল যে পড়েছে। তখন কিন্তু ব্যালেন্স জানা আজকের মতো ব্যাপার ছিল না। আজকে ব্যালেন্স যে কোনো মুহূর্তে সঙ্গে সঙ্গে মোবাইলতে দেখছো, তখন কিন্তু ব্যালেন্স জানাটা একটু কষ্টকর ব্যাপার ছিল। যাই হোক, সেগুলো বাদ দিলাম। উনি রিপোর্ট নিয়ে আমার কাছে এসে মাথায় হাত দিয়ে বসে আছে, তো আমিও বোঝালাম যে মার্কেটে এরকম চলবেই, ওঠা পড়া চলবেই। তাও আমি একটা অ্যানালিসিস করলে বললাম, না ঠিক আছে, এখনো পর্যন্ত যেটুকু দেখেছি আমি, তখন কিন্তু এই ফ্রডগুলো ধরা পড়তো না। এখন সব থেকে বড় ঘটনা, ফ্রড ধরা পড়ছে। এই যে জেনসল্ট ইঞ্জিনিয়ারিং কিংবা কেইন্সে কিছু তো হয়েছে সামান্য হলেও, রিফেক্সে কিছু তো হয়েছে সামান্য হলেও, এইগুলো তো ধরা যাচ্ছে। এইগুলোকে ধরার একটা তো রাস্তা তৈরি হচ্ছে। এইগুলো থেকে একটা ব্যবস্থা রয়েছে সত্যম কম্পিউটারে, যেটা তখনকার দিনে এত মানুষ ফ্রড হয়েছিল, বহু বহু মানুষ ধাক্কা খেয়ে গেছিল। কিন্তু সত্যি যদি সে সময় এই মোবাইল ব্যবস্থা থাকতো, সত্যি যদি মানুষ একটু ফান্ডামেন্টালটা বুঝতো, তাহলে পর কিন্তু এত লোক এত ধাক্কা খেত না। বা ইউটিউবের অবস্থা, আমার মাঝে মাঝে নিজে মনে হয় যে বিনিয়োগের ডায়েরিগুলো, এই যে গল্পগুলো, এই গল্পগুলো যদি আমার সময়ে ছোটবেলায় যদি আমি পেতাম, অল্প বয়সে আমি পেতাম, তাহলে আমার নিজের যে যে পথ, সেটা আজকে তোমরা আমাকে অন্য জায়গায় দেখতে। সত্যি ঘটনা বলতে কিছু ছিল না, কিছুই পাইনি। দাদাদের কাছ থেকে অনেক সাধ্য সাধনা করে কখনো সখনো একটু আধটু পেতাম।
আসা যাক ওনার ঘটনা নিয়ে। ভদ্রলোকের নাম বলবো না, উনি এখনো জীবিত আছেন, আর কাউকে নিয়ে এভাবে বলাটা উচিত না। উনি দ্বিতীয়বার যখন এলেন আমার কাছে, তৃতীয়বারে উনি খুব অসন্তুষ্ট এবং উনি বললেন যে আমি স্টেটমেন্ট বের করেছি, সেখানে দেখেছি প্রচুর লস হয়ে গেছে, আপনি পারেননি এবং আপনি এটসেট্রা এটসেট্রা। তো যাই হোক, যেটা হোক, তো উনি এই বক্তব্যগুলো রেখে উনি সেখান থেকে বিদায় নিলেন এবং সেটা হয়ে গেল বেশ, মানে অন্তত ওনার সঙ্গে বছরখানেক যোগাযোগ ছিল আমার। তারপর যেটা হয়, আমি নিশ্চিন্ত ছিলাম এবং সত্যি কথা বলতে ওটা যেটা বলিনি ওনাকে, যে আমিও ইনভেস্টেড। নর্মালি কি হয়, আমি যে স্টকগুলো বলি ম্যাক্সিমাম ক্ষেত্রে কম বেশি বেশ কিছু স্টকে আমিও ইনভেস্টেড থাকি, কারণ আমি রিসার্চ করে তবেই চেষ্টা করি বলার। এইবারে সময় পাল্টে গেল, বেশ ক বছর কেটে গেছে, তখন আস্তে আস্তে পরিবর্তন ঘটেছে, ইনভেস্টমেন্ট জগতে একটু একটু করে নাম যুক্ত হয়েছে। এই সময় হঠাৎ করে ওনার প্রত্যাবর্তন, দাড়ি গোঁফ ভরা, চিনতেই পারেনি, বয়স্ক হয়ে গেছেন, আবার ছুটে এসছেন আমার কাছে এবং বেশ কথা বললেন। এবং মনে আছে আমার, উনি পরবর্তীকালে ওনার কাছে যখন শুনলাম ঘটনাগুলো, খুব অবাক লেগেছিল, যে মনে হয়েছিল যে এই মার্কেটটা কিন্তু যাকে বলা হয় ইঁদুরদের জন্য নয়, দুর্বল মানুষের জন্য নয়, এই মার্কেটটাতে পড়ে গেল উনি বলেছে বলে, তিনি বলেছে বলে, আপনি বলেছেন বলে, এইভাবে কিন্তু মার্কেটে বাঁচা যায় না। মার্কেটে নিজেকে তৈরি করতে হয়, মার্কেটে থাকতে গেলে কিন্তু নিজেকে পুরোপুরি তৈরি হতে হয়। ইউটিউবে কে বললো না সেটা বক্তব্য না, একটা রাস্তা খুঁজতে হয়। বেশি ভিডিও দেখতে নেই বা প্রচুর বিষয় নিয়ে অ্যানালাইসিস করার দরকার পড়ে না, যে কোনো একজনকে পুরোপুরি লক্ষ্য রেখে তার উপরে নিশ্চিন্ত ভরসা করো। দেখো, একটা সহজ কথা বলি, এই যে ইউটিউব যারা বলছেন তারা কিন্তু সকলেই ভালো, তারা কিন্তু এমন কেউ নয় যে তোমাকে ফাঁসিয়ে দেবে বা দুটো ভিউ পাচ্ছে বলে। আর সত্যি কথা বলতে বাংলা চ্যানেলে সত্যি ভিউ 1000 জন লোক দেখলেও 40-50 টাকা বেশি দেয় না, সত্যি কথা বলতে সত্যি এটা। সুতরাং বুঝতে পারছো, এটা 40 টাকা 50 টাকার জন্য একটা মানুষ, একটা বয়স্ক মানুষ, সে এসে এত কাণ্ড করবে, এটা বিশ্বাসযোগ্য নয়। ব্যাপার যেটা সেটা হয় কি, ইনকাম এখান থেকে হয় না, হয় প্রমোশন থেকে যেটুকু হয়। কিন্তু এখন সেখানেও অনেক প্রবলেম চলে এসছে এখন। যাই হোক, সেটা বক্তব্য নয়, বক্তব্য ছিল কেউই ঠকাবে না তোমাকে। যেটা বক্তব্য, তারা একটা রাস্তা দেখিয়ে দিচ্ছে। আমরা সবাই চেষ্টা করি কি, আমরাও তো ঘা খেয়ে উঠে এসেছি, আমরা তো এমন নই যে আমরা যেটা আজকে যেদিন শুরু করলাম সেদিন থেকেই পারফেক্ট। আজকে আমরা হয়তো কিছুটা পারফেক্ট হয়েছি, 100% নয়, কিছুটা, যে জায়গাটা তোমাদের দেখাচ্ছি এবং সুন্দর করে বোঝানোর চেষ্টা করি আমরা সবাই। আজকে যে ঘটনা বলার সেটা হচ্ছে, ভদ্রলোকের সঙ্গে আর আমার যোগাযোগ তেমন হয়নি, কিন্তু ওইখানেই আমার শেষ যোগাযোগ। এবং ওখানে উনি দেখেছিলাম যে একটা জিনিস স্বীকার করেছিলেন, যে ভুলটা হয়ে গেছিল যখন উনি বিশ্বাসটা করতে পারেননি। অর্থাৎ ওই সময় যদি উনি রেখে দিতে পারতেন, আজকে উনি কয়েকজন মানুষের মধ্যে একজন থাকতেন যিনি একটা ভালো রিটার্ন দেখাতে পারতেন, 1000% রিটার্ন। এবং 1000% রিটার্ন কিন্তু সম্ভব। মানে এখন এই কারেকশানেও আমার বেশ কিছু স্টকের ক্ষেত্রে এখনও 500-550% কিন্তু আমাকে রিটার্ন দিয়ে যাচ্ছে। এটা স্বাভাবিক, এটার কিছু নয়। আজ থেকে 5 বছর পরে তোমাদেরও দেখবে এরকম জায়গায় চলে যাবে। আজকে যে টেনশন ভয়গুলো আছে সেগুলো কাটানোর জন্য কিন্তু ভিডিওটা কেমন লাগলো জানাবে। এইভাবে গল্পের মাধ্যমে একটু একটু করে আপনাদেরকে শেখাতে যাব। এবং এগুলোর মূল কথাটা থাকবে এটাই, যে শেয়ার বাজার কিন্তু সাহসের জায়গা। যদি সাহস না থাকে, ধৈর্য না থাকে, তাহলে দয়া করে এই মার্কেটে থাকবেন না। এই মার্কেটে দুর্বল হয়ে থাকার জায়গা না। আরেকটা দুর্বলতা প্রকাশ পায় সেখানে, যখন নিজের দায়িত্ব না নিয়ে আরেকজনকে দেখিয়ে দেওয়া হয়, ওই বাবুর জন্য, ওই ইউটিউবারের জন্য আজকে আমি এরকম জায়গা, তখনই বোঝা যায় সেই মানুষটার ভিতটা কত দুর্বল। মানে এরকম কিন্তু কেউ আশা করবে না যে, আমার এখানে যারা দেখছো, যে আজকে আমি ইনভেস্ট করলাম, এমন কোনো জাদু দণ্ড রয়েছে, সেটা দিয়ে আমি ফিসফিস করে বলে দিলাম অমুকটা যা তমুকটা যা, আর কালকে তুমি ইনভেস্ট করার পরের দিন বা পরের 6 মাস পরে তুমি কোটিপতি হয়ে গেলে। এই ধরনের ভুল আহাম্মকি যেন কারুর মধ্যে না দেখি। এখানে কোনো কারুর ক্ষমতা নেই, বুজরুকি ছাড়া কিচ্ছু না, স্ট্রেট ঘটনা। একটা লং টার্মে রিয়েল অ্যাসেট কম্পাউন্ডিংয়ের জায়গা নেই। কোনো টাকা সেভিংসে রাখলে কম্পাউন্ড হয় না, কোনো টাকা ফিক্সডে রাখলে কম্পাউন্ড হয় না, কোনো টাকা গোল্ডে রাখলেও কম্পাউন্ড হয় না, ল্যান্ডে রাখলে, জমিতে রাখলেও কম্পাউন্ড হয় না। ইকুইটি মার্কেট এটাকে কম্পাউন্ডিং করে। কম্পাউন্ডিংয়ের মূল যে থিওরি, সেটা যদি দেখবে খুব অবাক লাগবে। সেখানে দেখবে
কম্পাউন্ডিং থিওরি একটা কথাকে বলছে, সেটা হচ্ছে যে এবছর তুমি যেটা রাখছো সামনের বছরে সামান্য বাড়বে, তারপরের বছর আরেকটু বাড়বে, তৃতীয় বছরে এইটুকু বাড়বে, চতুর্থ বছরে এইটুকু, পঞ্চম বছরে আরেকটু, কিন্তু সপ্তম বছর থেকে এত পরিমাণে বাড়তে থাকবে যে আসলকে বহু গুণ ছাপিয়ে যাবে, এবং সেটা 10-15 বছর পরে এত গুণ বাড়বে যেটা আসল কি ছিল সেটা ভুলে শুধু সুদের পরিমাণ আসল থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ হয়ে যাবে। এবং এটা প্রুভড। কিন্তু এটা মানে একটা স্টকের ক্ষেত্রে না, কোনো একটা স্টক তোমাকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু যদি ডাইভার্সিফাই করে রাখো, 10টা সেক্টরের মধ্যে নিজেকে রাখো, দেখবে 2-3টে সেক্টর পড়ে যাবে, 2-3টে স্টক পড়ে যাবে, বাকি যে 11টা 12টা স্টক থাকবে ওই লসকে মেকআপ করো, টোটালি গিয়ে তোমাকে প্রফিট করিয়ে দেবে। এইটাই হলো সেই মার্কেট। এই মার্কেট থেকে ইনকাম ট্যাক্স কাটা হলো, বিভিন্ন রকম ট্যাক্স কাটা হলো, সব কিছু বাদ দেওয়া হলো, তারপরেও তোমার কাছে যেটা পড়ে থাকবে তার পরিমাণটা এতটাই বেশি, যেটা সব দেওয়ার পরেও তুমি দেখবে যে তোমার যে ইনফ্লেশন, দেশের ইনফ্লেশন, সেটাকেও কিন্তু বিট করতে পারছে। তাহলে এই এতগুলো কথার একটা উদ্দেশ্য, মনে জোর রেখে এগোতে হবে। মার্কেটে পতন দেখোই নি, দায়িত্ব নিয়ে বলছি, পতন কাকে বলে দেখোনি। পতন সেটা দেখবে যখন 8 বছর 10 বছরের পুরনো পোর্টফোলিও 50% প্রফিটে ছিলে, গোটাটা রেড হয়ে যাবে, এবং শুধু রেড, নর্মাল রেড নয়, নেগেটিভ। নতুন যারা এসছো তাদের কাছে নেগেটিভটা দেখাটা স্বাভাবিক, এবং এখন টোটালটাই নেগেটিভ, কিছু না। কিন্তু 10 বছর 8 বছর যারা বিরাট প্রফিটে ছিলে, তারা যখন নেগেটিভ দেখছো তাদের কিন্তু কতটা খারাপ লাগে ভাবো। কিন্তু এই খারাপ লাগা ভালো লাগা সব নিয়ে কিন্তু মার্কেট, এখানে এইটা কিন্তু মনে রাখতেই হবে। আজকের মতো শেষ হলো বিনিয়োগের ডায়েরি, আবার সামনে শনিবার দেখা হবে।